মানুষ ষড়রিপুর বশ। মানে এই 6টা রিপু আমাদের জীবনে, আমাদের সবার জীবনে ঘূর্ণাকারে প্রবাহিত হতে থাকে। কিন্তু এমন কি কোনো জায়গা আছে যেখানে এই 6টা রিপুর ইতি ঘটে? আছে। যদি ভালো করে ভেবে দেখেন তাহলে চিতাতেই সব শেষ। সেখানেই আমাদের সমস্ত রিপুর ইতি ঘটে। কিন্তু শুধু কি সবকিছুর ইতি ঘটে? নতুন করে কি কিছুই শুরু হয় না? শুরু হয় এক নতুন অধ্যায়, শুরু হয় এক নতুন ভালোবাসার গল্প। কি সেই গল্প? তাহলে শুনে দেখতেই হবে আজকে আমাদের এই গল্পটা। আজকের গল্প বিমল করের আমরা 3 প্রেমিক ও ভুবন। লেখক বিমল করের জন্ম হয় 19 সেপ্টেম্বর 1921 সালে টাকিতে। জীবদ্দশায় তিনি লিখে গেছেন অনেক উপন্যাস ও গল্প। এর মধ্যে অসময়, সত্যদাস, খড়কুটো, বালিকাবধূ ও কিকিরা সমগ্র এগুলো অন্যতম। এছাড়াও তিনি আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার পান 1975 সালে। প্রথিতযশা এই লেখকের মৃত্যু হয় 26 আগস্ট 2003 সালে। আজকের গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি সুমন, অন্যান্য চরিত্রে রেজ, অরিজিৎ, শুভম এবং নেহা। শুরু হচ্ছে আজকের গল্প আমরা 3 প্রেমিক ও ভুবন। নদীর চড়ায় শিবানীর চিতা জ্বলছিল। আমরা 3 বিগত যৌবন বন্ধু শিমুল গাছের তলায় বসেছিলাম। ফাল্গুনের শেষ, উল্টো টান ধরে গিয়েছিল দুপুরে। রোদ পাখা গুটিয়ে নিতে শুরু করেছে। নদীর বাঁকের মাথায় সূর্য হেলে পড়েছিল। ভুবন গরুর গাড়ির ওপর বসে আছে। গাড়িটা অর্জুন গাছের ছায়ায় দাঁড় করানো। গরুগুলো গাছগাছালির ফাঁকে শুয়েছিল। শিবানীর মুখাগ্নি শেষ করে ভুবন খানিকক্ষণই চিতার কাছে দাঁড়িয়েছিল। রোদ আর আগুনের ঝলসানি সে আর গায়ে মাখেনি। সোজা গাড়িতে গিয়ে বসেছে। হাঁটুর ওপর মাথা রেখে মুখ আড়াল করে ভুবন বসেছিল। কদাচিৎ মুখ তুলছিল, তুলে শিবানীর চিতাটা দেখছিল। চিতার কাছাকাছি নদীর ভাঙা পাড়ের আড়ালে 4-5টা ছেলে ছোকরা আর নিত্যানন্দ। তারা মাথায় গামছা বেঁধে ভিজে তোয়ালে মুখে ঘাড়ে বুকে বুলিয়ে সপ্তাহের তদারকি করছিল। পুরুতমশাই আর ছোটকিলাল অনেকটাই তফাতে। মাটির কয়েকটি সরা আর কলসি সামনে নিয়ে গাছের ছায়াতেও ছাতা খুলে বসে আছে। আমরা মাঝ দুপুরে এসছি। তখন চতুর্দিকে ধু ধু করছিল। গরম বাতাস গায়ে মুখে জ্বালা ধরিয়ে দিচ্ছিল। এতক্ষণে যেন সব ক্রমশ জুড়িয়ে আসার মতন ভাব হয়েছে। বালি ভরা নদীর তাপ মরে আসছিল। শীর্ণ জলের ধারাটি শিবানীর চিতার পাশ দিয়ে বয়ে যেতে যেতে কদাচিৎ বাতাসে কিছু শীতলতা ছড়িয়ে দিচ্ছিল। আমরা 3 বিগত যৌবন বন্ধু শিমুলতলায় বসে শিবানীর সৎকার প্রত্যক্ষ করছিলাম। সিগারেটের টুকরোটা দূরে ছুঁড়ে দিয়ে অনাদি বলল, শেষ হতে হতে সন্ধে হয়ে যায় মনে হচ্ছে। বলে সে শিবানীর চিতার দিকে তাকিয়ে থাকল। কমলেন্দু পা ছড়িয়ে আধশোয়া হয়ে বসেছিল। সে আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ল, আকাশমুখ হয়ে বোধহয় শিমুলের ফুল দেখবে বলে। আমি আরেকবার ভুবনের দিকে তাকালাম। ভুবন কুঁজো হয়ে বসে, হাঁটুর ওপর মাথা, 2 হাতে মুখ আড়াল করা। অনেকক্ষণ সে ওই একইভাবে বসে আছে। তার পক্ষে এটা স্বাভাবিক, কারণ শিবানী ওর স্ত্রী। তবু আমার মনে হলো ভুবনের একটা শোকাভিভূত ভাব ভালো দেখাচ্ছে না। সে জোর করে তার শোকের গভীরতা দেখাতে চাইছে। এতটা শোক পাবার কারণ তার নেই।
তবু এই শোক কেন? সে কি আমাকে ঈর্ষান্বিত করতে চাইছে, কিংবা আমাদের তিনজনকেই? কথাটা আমার এখন বলা উচিত নয় বুঝতে পেরেও যেন ভুবনের শোকে খুঁত ধরাতে বললাম, শিবানীর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল মাসখানেক আগে। ভুবনের ওপর কি জন্য যেন রেগেছিল। ও শরীর স্বাস্থ্যের কথায় দুঃখ করছিল। তুমি আজও এত দেরি করে এলে? আমার শরীরটা ভালো নেই। না, মানে আজ আসলে অফিসে একটু একটু চাপ ছিল, তাই দেরি হয়ে গেল। এই, কি কষ্ট হচ্ছে গো তোমার? থাক থাক, তুমি তাসপাশার আড্ডায় বরং সময় কাটাও। শিবানী, শিবানী দাঁড়াও, শিবানী। আমি তাসপাশার আড্ডায় যাইনি গো। তুমি বকফুল ভালোবাসো তাই। বলছিল ওর সঙ্গে মাঝে মধ্যেই ভুবনের বিভিন্ন সমস্যা হচ্ছে, আর আরও কিছু কথা বলল। আমার কথায় অনাদি মুখ ফিরিয়ে দূরে ভুবনের দিকে তাকালো। কয়েক মুহূর্ত তাকিয়ে শেষে অন্যমনস্কভাবে বলল, আমরা বোধহয় না এলেই ভালো হতো। আমরা চুপচাপ অনাদির কথাটাই ভাবছিলাম। সবুজ একটা বুনো পাখি চিকিরচিক করে ডাকতে ডাকতে চোখের পলকে আমাদের মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। কমলেন্দু সব জেনে শুনে বুঝে হঠাৎ বলল, কেন? আমরা না এলে কি ভালো হতো? অনাদি ধীর স্থির প্রকৃতির। আস্তে আস্তে নিচু গলায় সে কথা বলে। সামান্য অপেক্ষা করে সে বলল, ভুবন বোধহয় অস্বস্তি বোধ করছে, বুঝলি? ঠিক এই সময় ও বোধহয় আমাদেরকে বাদ দিয়েই ওর স্ত্রীকে ভাবতে চেয়েছিল। ভাবুক না, কে তাকে বারণ করেছে? খানিকটা অবহেলা, খানিকটা উপহাসের গলায় আমি বললাম। অনাদি আমার দিকে তাকালো। আমরা এভাবে ওর চোখের সামনে বসে থাকলে ওর পক্ষে আমাদের বাদ দিয়ে শিবানীকে ভাবা মুশকিল, তাই না? কমলেন্দু শুয়ে শুয়েই বলল, হ্যাঁ, বেশ তো। তাহলে সাত সকালে লোক দিয়ে আমাদের বাড়িতে শিবানী মারা যাবার খবরটা পাঠালো কেন? না পাঠালেই পারতো সেটাও। কিংবা বলে দিলেই পারতো আমরা যেন না আসি। খবর না দিলে বোধহয় খারাপ দেখাতো, তাই ভদ্রতা করেই হয়তো। আমরাও ভদ্রতা রক্ষা করছি। শিবানী আমাদের বন্ধু স্ত্রী, তার সৎকারে না আসাই কি ভালো দেখাতো? বন্ধু স্ত্রী শুধু কেন, শিবানী আমাদের, কি বলবো, বান্ধবী। সে যাই বলো, সেও তো আমাদের কিছু একটা ছিল। সে মারা গেছে আর আমরা শ্মশানে আসবো না। অনাদি আর কথা বাড়ালো না। পকেট হাতড়ে সিগারেট বার করলো, তারপর আমাদেরকে দিল। নিত্যানন্দ চিতার কাছে গিয়ে খোঁচাখুচি করতে করতে কাঠ ফেটে শব্দ হলো। সে চেঁচিয়ে কি যেন একটা বলল। তার সহচর দুটো ছেলে তার কাছে গেল। ভুবন মুখ তুলে চিতার দিকে তাকিয়ে আছে। চিতার ওপর কয়েকটা অগ্নিস্ফুলিঙ্গ যেন আতশবাজির মতো বাতাসে উঠেই ফেটে গেল। সামান্য ছাইও উড়ল। একটা ছেলে কয়েকটা কাঠের টুকরো ফেলে দিল চিতায়। ভুবন চিতার দিক থেকে চোখ ফিরিয়ে উদাসভাবে নদী, আকাশ আর জঙ্গলের দিকে তাকিয়ে থাকল। তারপর একসময় আমাদের দিকে মুখ ফেরালো। আমাদের মধ্যে দূরত্ব সত্ত্বেও আমার সঙ্গে তার চোখাচোখি হলো। ভুবন মুখ ফিরিয়ে নিল, নিয়ে সেই হাঁটুর উপর কনুই রেখে গাল হাতে দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকলো। ওর এই ভঙ্গি আমার ভালো লাগছিল না। মনে হলো আমাদের যেন সে আর দেখতে পারছে না, বা দেখেও দেখতে চাইছে না, উপেক্ষা করছে। বাড়াবাড়ি দেখলে আমার রাগ হয়। ভুবনের এতটা বাড়াবাড়ি দেখে আমার কেমন রাগ আর বিরক্তি হচ্ছিল। হাতিশয্য কেন? আমরা কি জানি না শিবানীর সঙ্গে ভুবনের সম্পর্ক কি ছিল? তবু ভুবন এমন ভাব দেখাচ্ছে যেন আমরা কিচ্ছু জানি না, যেন শিবানী তার সর্বস্ব ছিল। শিবানীর মৃত্যুতে তার বিশ্বভুবন অন্ধকার হয়ে গেছে। দুঃখের মধ্যেও আমার হাসি পাচ্ছিল। ভুবনের বোকামির শেষ নেই। তুমি যে কাকে এত শোক দেখাচ্ছ ভুবন, তবু যদি শিবানীর ভালোবাসাটা পেতে। শিবানী তোমায় ভালোবাসেনি, যদিও শেষ পর্যন্ত তোমায় বিয়ে করেছিল।
তুমি স্বামী হয়েছিলে বলে যা পাপড়ে পেয়ে গেছো তা কিন্তু ভেবো না, বরং শিবানীর ভালোবাসা বলতে যা তা একমাত্র আমি পেয়েছিলাম। ফাল্গুনে দমকা বাতাস এলো দক্ষিণ থেকে নদীর তপ্ত বালির ওপর দিয়ে ঘূর্ণি তুলে। ঘোলাটে বাতাস নাচতে নাচতে জঙ্গলের দিকে চলে গেল। ভুবন আবার হাঁটুর মধ্যে মাথা গুজে হাত আড়াল করে বসল, যেন সে কাঁদছে। ভুবনের এত আতিশয্য আমার আর সত্যি সহ্য হচ্ছিল না। অনাদি আর কমলেন্দুকে বললাম, এই চলো তো আমরা একটু আড়ালে গিয়ে বসি না হয়, ভুবনবাবুর আমাদের হয়তো সহ্য হচ্ছে না। অনাদি যা বলল। কমলেন্দু শিমুল ফুল দেখছিল নাকি আকাশ, কে জানে। সে বলল, তাতে যদি ভুবন শান্তি পায় আমার আপত্তি নেই তাতে কোনো। আমার বরং শিবানীর চিতার কাছে বসে ওদিকে তাকিয়ে থাকতে খুব খারাপই লাগছে। তাই বুঝি শুয়ে আছো, আকাশ দেখছো? কমলেন্দু কথার জবাব দিল না। অনাদি এবার বলল, আমারও কেমন একটা অস্বস্তি লাগছে, একটু আড়ালে দূরে গিয়ে বসাই ভালো। তাছাড়া এবার এদিকে রোদ ঘুরে গেছে, বসে থাকা যাবে না। আমরা আরো অল্পক্ষণ বসে থেকে শিমুলতলা ছেড়ে উঠে পড়লাম। তারপর তিন বন্ধু শিবানীর চিতা এবং ভুবনের দৃষ্টি থেকে সরে অন্যদিকে চলে যেতে লাগলাম। খানিকটা দূরে এসে আমরা বসলাম। এখানে ঘন ঝোপঝাড়ার ছায়া, মাথার ওপরে নিম গাছ, সামনে কুলঝোপের ওপর দিয়ে নদী দেখা যায়। মাঝে মাঝে পাখির ডাক ছাড়া আর কিচ্ছু কানে যাচ্ছে না। নদীর বালি ছাড়া অন্য কিছু চোখেও পড়ছে না। এখানে যে যার মতো করে আরাম হয়ে বসলাম, বসে নিশ্চিন্ত হলাম। কিছুক্ষণ আমাদের ছোটখাটো দু চারটে কথার বিনিময় হলো। শিবানী এভাবে আচমকা একটা অসুখে মারা যাওয়ায় আমরা দুঃখিত। শেষে আমরা একে একে কেমন যেন নীরব হয়ে গেলাম। নদীর দিকে অপরাহ্নের স্তিমিত ভাব নামছিল। আমরা তিনজনেই কখনো নদী, কখনো শূন্যতা, কখনো গাছপালা, কখনো পায়ের তলার ঘাস মাটি দেখছিলাম এবং পরিপূর্ণই নীরব হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ এভাবে বসে থাকার পর হঠাৎ কমলেন্দু কেমন করে যেন নিঃশ্বাস ফেলল। দীর্ঘ নিঃশ্বাস নয়, তার চেয়েও যেন গভীরতাপূর্ণ কিছু। তার নিঃশ্বাসের শব্দে আমরা ওর দিকে সচকিত হয়ে তাকালাম। কমলেন্দু সুপুরুষ, তার মুখ এখনো দু মুহূর্ত তাকিয়ে দেখার মতো। লম্বা ধরনের কাটা কাটা মুখ, রং ফর্সা, নাক এবং চোখ বেশ তীক্ষ্ণ। তার ফর্সা সুন্দর মুখে আমরা কোথায় যেন একটা বেদনা দেখতে পেলাম। অনাদি বলল, কি হলো? কমলেন্দু অন্যদিকে মুখ ফিরিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর আমাদের দিকে তাকালো। শেষে বলল, না, কিছুই নয়। কই দেখি একটা সিগারেট। পকেট থেকে আমার সিগারেটের প্যাকেটটা বের করে ওকে দিলাম। নিজে একটা সিগারেট নিয়ে ও আমাদের দুজনকে দুটো সিগারেট ধরিয়ে অনেকটা ধোঁয়া গলায় নিল। তারপর আমাদের চোখের দিকে তাকিয়ে বলল, এদিকটায় পালিয়ে এসে কিছুটা ভালোই হয়েছে। সামহাউ আমার ওই শিবানীর চিতার সামনে বসে থাকতে একবারেই ভাল লাগছিল না। হ্যাঁ, হতে পারে তখন আমি বোকা ছিলাম, বয়সটাও আমার কম ছিল। তবে এই কথাটা তো ঠিক, শিবানী আমাকে ভালোবেসেছিল। আমার চেয়ে বেশি সে আর কাউকে কখনো ভালোবাসেনি। আমরা তিন বিগত যৌবন বন্ধু পরস্পরের কথা জানতাম এবং ভুবন, আমাদের চতুর্থ বন্ধু, সবই জানত। কমলেন্দুর সঙ্গে শিবানীর মেলামেশা ভালোবাসার কথা আমার অজানা নয়, কিন্তু এই মুহূর্তে সে যে দাবিটুকু জানালো তাতে আমার আপত্তি হলো। সবচেয়ে বেশি ভালোবাসার কথা উঠলে শিবানীর কাছে আমার চেয়ে বেশি কেউ পেয়েছে বলে আমি বিশ্বাস করি না। একেবারে সরাসরি না হলেও কমলেন্দুকে শোনাবার জন্য একটু ঠাট্টা সুরেই বললাম, আমার তো মনে হয় ওটা একসময় আমিই পেয়েছি শুধু। অনাদি ধীর স্থির শান্তশিষ্ট মানুষ,
কিন্তু তা হলেও এখন হঠাৎ যেন কেমন অসন্তুষ্ট ও বিরক্ত হলো। ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলল, এইসব তোমাদের মনের ধারণার কল্পনা। আমার সঙ্গে শিবানীর ঘনিষ্ঠতা এমন সময় হয়েছে যখন আমরা দুজনের কেউই বাচ্চা ছিলাম না। সিরিয়াসলি যদি কাউকে সে ভালোবেসে থাকে, আমি সেই দাবি সব থেকে বেশি করতে পারি। অনাদির কথায় আমি বা কমলেন্দু কেউই খুশি হতে পারলাম না। আমাদের কথায় যেমন অনাদিও হয়নি। তিনজনে আজ আমরা যে দাবি করছি সে দাবি ছেড়ে দেওয়া কেন যেন আমাদের সাধ্যাতীত বলে মনে হলো। আমাদের তিনজনেরই বয়স হয়েছে, 40-এর এপারে চলে এসছি। আমাদের তিনজনেরই স্ত্রী আছে, সন্তান আছে। আজ শিবানীর সঙ্গে আমাদের প্রেম নিয়ে অকারণ গল্প করা বা মনোমালিন্য সৃষ্টি করার কোনো অর্থই ছিল না। তবু আমাদের তিনজনেরই এমন এক দাবি ছিল যেন সেই দাবি প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের কোনো বিশেষ সুখ বা অহংকার প্রকাশ করা যায় না। কমলেন্দু এবার ঘন ঘন কয়েকটা টান দিল সিগারেটে। সে অনাদির দিকে এবং আমার দিকে বারবার তাকালো। তারপর সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে বলল, আমার সঙ্গে শিবানীর ওপর মেলামেশা তোমরা দেখেছ। আমি তোমাদের সেসব গল্পও বলতাম, এমনকি চিঠিপত্রও দেখিয়েছি তোমাদের। কিন্তু ভেতরে ভেতরে আমাদের কি হয়েছিল তা তোমরা কি করি বা জানবে? ভেতরে ভেতরে যা হয়েছে তাও তো পরে তুই বলেছিস। না, আমি সবটা বলিনি। কিছু কিছু আছে এখনো না বলা, কিছু কিছু ব্যাপার রয়েছে আমাদের। হ্যাঁ, সেরকম গোপনীয়তা আমারও আছে। আমারও গোপনীয়তা ছিল। আমরা তিন বাল্যবন্ধু পরস্পরের কাছে জীবনের কোনো কিছুই বড় একটা অগোচর রাখতাম না। শিবানীর বেলাও তেমন কিছু রাখিনি বা রাখতে চাইনি। তবু শেষ পর্যন্ত নিশ্চয়ই কিছু রেখেছিলাম, নয়তো আজ এই কথা উঠত না। শিবানীর সঙ্গে মেলামেশার সময় আমরা কেউ কারোর প্রতি ঈর্ষান্বিত হইনি, কারণ কমলেন্দু শিবানীর সঙ্গে কৈশোরেও প্রথম যৌবনে মেলামেশা করেছিল, করে শিবানীর কাছ থেকে দূরেও সরে গিয়েছিল। শিবানীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা তারপরে, মানে একেবারে যৌবন বেলা। আমার সঙ্গে শিবানীর ছাড়াছাড়ি হয়ে যাবার পর অনাদির সঙ্গে শিবানীর সম্বন্ধ গড়ে উঠেছিল। আর শিবানীও তো আমাদের বাল্যকালের বান্ধবী। তার সঙ্গে আমাদের যা যা হয়েছে তা পরস্পরকে আমরা জানিয়েছি। স্বভাবতই কোনো ইতর ঈর্ষা আমাদের থাকার কথা নয়। তবু যদি কোনো ঈর্ষা থেকে থাকে বা হয়ে থাকে, তা তেমন কিছু গুরুতরও নয়, নয়তো আমাদের মধ্যে মনোমালিন্য ঘটত, এই আমাদের বন্ধুত্ব আর বজায় থাকতও না। এতকাল যা হয়নি তা হওয়া সম্ভব নয় এবং উচিতও নয়। শিবানীকে নিয়ে কোনো বিরোধ আমাদের মধ্যে হয়নি। সে জীবিত থাকতে যা হলো না, আজ যখন আমাদের মধ্যে সে আর নেই, তখন তা হবার আর কোনো সঙ্গত কারণ দেখি না। আমার কিরকম যেন মনে হলো। কমলেন্দুর দিকে তাকালাম, তারপর অনাদির দিকে। আমার মনে হলো ওরা নিজেদের গোপনীয়তাকে তাদের প্রতি শিবানীর চরম ভালোবাসার নিদর্শন হিসেবে মনে করছে। আমি নিজেও প্রায় সেরকম মনে করছিলাম, যদিও আমার আরো কিছু মনে হচ্ছিল। কেমন একটা অস্বস্তি আর কাতরতা বসে। আমি বলে ফেললাম, একটা কথা বলবো। ওরা আমার দিকে তাকালো। দেখো, আমাদের সব কথাই সকলের জানা। আমরা কিছুই লুকোচুরি রাখিনি, তবু আমাদের তিনজনেরই কিছু গোপনীয়তা আছে। আজ সেটা বলে ফেলা ভালো নয় কি? কমলেন্দু অপলকে আমার দিকে তাকিয়ে থাকলো। অনাদি চোখের চশমাটা ঠিক করে নিল। আমার মনে হলো ওরা অনিচ্ছুক নয়। বেশ, তাই হোক। তবে কথাগুলো আজ বলে ফেলাটাই ভালো হবে। না, আমার কোনো আপত্তি নেই। তবে শিবানীর চিতা এখনো চলছে, আর আমরা এখন শ্মশানে। এই সময় সেসব কথা বলা কি ঠিক হবে? খারাপই বা কি? আমার বরং মনে হচ্ছে বলে ফেললেই স্বস্তি পাবো। অনাদি আস্তে আস্তে মাথা নাড়ল। সে সম্মত।
আমি কমলেন্দুর দিকে এবার তাকালাম। সেই বলুক প্রথম, শিবানীর জীবনে সেই তো প্রথম প্রেমিক। সব কথা বলার দরকার নেই কমল, আমরা জানি। আমরা যা জানি না তুমি শুধু সেইটুকুই বলো। কমলেন্দু আমার দিকে মাথা নেড়ে বলল, তাই বলবো। তোমাদের নিশ্চয়ই মনে নেই, আমি একবার মাস 3 কিংবা 2 জন্য মতিহারিতে ছোট কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ফিরে এলাম যখন, তখন বর্ষার শুরু। আমাদের ম্যাট্রিকের রেজাল্ট আউট হয়ে গেছে তখন। বাবা পাটনায় মেসোমশাইকে আমার কলেজে ঢোকার সব ব্যবস্থা করতে চিঠি লিখে দিয়েছিলেন। পরীক্ষায় আমার রেজাল্ট কি হয়েছিল তা তো জানোই তোমরা। কলেজে পড়তে যাওয়ার আনন্দে তখন খুব মশগুল হয়ে আছি। বাড়িতে 24টা ঘন্টা আদরের ঘটা চলছে। শিবানীর সঙ্গে আমার তখন গলায় গলায় সম্পর্ক। মতিহারিতে সে আমায় চিঠি লিখত। তার মা বাবার কথা তো জানোই তোমরা। পয়সা কড়ি থাকার জন্যে আর তার বাবা মনোজ কাকা বেবিন স্কিমে বিলেত ঘুরে আসার পর যেন আরও সাহেবী হয়ে গিয়েছিলেন। শিবানীকে শাড়ি ধরাতে ওরা বেশ দেরি করেছিলেন। আমি যখন মতিহারিতে তখন শিবানী শাড়ি ধরেছে। চিঠিতে আমায় লিখেও ছিল সে। ফিরে এসে দেখলাম চিপচিপে শিবানীকে শাড়ি পরে একেবারে অন্যরকম দেখাচ্ছে। বেশ বড় হয়ে গেছে ও, বেশ বড়। কই, আর একটা সিগারেট দাও তো। অনাদি কমলেন্দুকে সিগারেট দিল। সিগারেট ধরিয়ে কমলেন্দু কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকলো। তারপর আবার বলতে শুরু করলো। একদিন বিকেলবেলা নাগাদ সাংঘাতিক বৃষ্টি নেমেছিল। যেমন ঝড় তেমনই বৃষ্টি। এক একটা বাজ পড়ছিল, যেন মনে হচ্ছে ঘর বাড়ি গাছপালায় আগুন ধরিয়ে ছাই করে দেবে। আর তেমনি আকাশ, পাকা জামের মতো কালো। দেখতে দেখতেই যেন সন্ধেটা নেমে এলো। দোতলায় আমার ঘরে আমি দরজা জানলা বন্ধ করেই বসেছিলাম। একটা জানলা যেটা দিয়ে ছাট আসছিল না জলের, খুলে রেখেছিলাম জানলাটাকে। উল্টো দিকেই শিবানীদের বাড়ি। শিবানীর মা লতিকা কাকিমার শোবার ঘরের গায়ে ছিল শিবানীর ঘর। আমার ঘর থেকে শিবানীর ঘর দেখাই যায়, কিন্তু খানিকটা দূর। আমরা আমাদের ঘরে বসে বসে জানলায় দাঁড়িয়ে হাতটা নেড়ে হাসি তামাশা করছিলাম। কখনো কখনো ঝড় বৃষ্টির মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে কিছু বলছিলাম। শব্দ বড় একটা পৌঁছচ্ছিল না। আমি অনেকক্ষণ ধরে শিবানীকে ডাকছিলাম, আর কি করি। তাকে ইশারা করে বলছিলাম যে শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে চলে আসতে। শিবানী আমায় বুড়ো আঙুল দিয়ে কাঁচকলা দেখাচ্ছিল। এইরকম করতে করতে একেবারে সন্ধে হয়ে এলো। পেয়ারা গাছের ডালের পাশ দিয়ে শিবানীর ঘরে অনেকটাই চোখে পড়ে আমার। সে আমায় দেখিয়ে দেখিয়ে জানলায় বসে চুল বেঁধেছে। একটা শাড়িও আলনা থেকে নিয়ে দেখিয়েছে সে। দূর থেকে রংটা বুঝতে পারিনি আমি। সন্ধ্যের মুখে সব যখন অন্ধকার, আমি নিচে থেকে বাতি আনতে যাব, তখনই দরজায় দুম দুম শব্দ। দরজা খুলে দেখি শিবানী, হাতে বাতি। সে ওই বৃষ্টির মধ্যে এ বাড়ি চলে এসেছে। নিচে থেকে আসার সময় মা তার হাতে বাতি দিয়ে দিয়েছে। শিবানী এইটুকু আসতেই খানিকটা বেশ ভিজে গিয়েছিল। হাত পা মাথা শাড়ির আঁচল বেশ ভিজেছে তার। লণ্ঠনটা আমার হাতে দিয়ে শিবানী তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। জলের ছাট আসছিল। আমি আলনায় ঝুলানো আমার একটা জামা এনে
ওর ভিজে হাত, মাথা, ঘাড় মুছিয়ে দিতে লাগলাম। ওর মাথার চুল অনেকটা ভিজে গিয়েছিল বলে শিবানী তার লম্বা বিনুনি খুলে ফেলেছিল। ওকে আমি আমার পড়ার টেবিলের সামনে চেয়ারে বসিয়ে দিয়ে ভিজে পা দুটো মুছিয়ে দিতে গেলাম। আর কি করি, ও পা দুলাতে লাগলো, হাসতে লাগলো। শিবানী ততক্ষণে মাথার চুল খুলে ঘাড়ে পিঠে ছড়িয়ে দিয়েছে। তারপর আমরা লণ্ঠনের আলোয় বসে গল্প করতে লাগলাম। শিবানীর গানের মাস্টার ছিল। সে যে একসময় মোটামুটি ভালোই গান গাইতো তা তোমরাও জানো। শিবানীকে একটা গান গাইতে বললাম। শিবানী যে গানটা গাইল তা আমার এখনো মনে আছে। আমি অনেকবার সে গান শুনেছি, কিন্তু সত্যি বলতে সেদিনের মতন কখনো আর নয়। ঝড় বৃষ্টি, বাইরের দুর্যোগ আর অন্ধকারের মধ্যে আমার ঘরে বসে মিটমিটে লণ্ঠনের আলোয় সে গাইল, উতল ধারা বাদল ঝরে। ওই গানেরই এক জায়গায় ছিল, ওগো বধূ দিনের শেষে এলে তুমি কেমন বেশি, আঁচল দিয়ে শুকাবো জল, মুছাবো পা আকুল কেশে। বারবার শিবানী ওই চরণ দুটি গাইছিল আর আমার দিকে তাকিয়ে দুষ্টু করে হাসছিল। অর্থটা আমি বুঝতে পারছিলাম। গান শেষ হলে আমরা গল্প করতে লাগলাম, এ গল্প সে গল্প। শেষে আমরা ছেলে মানুষের মতন হাতের রেখা, কপালের রেখা, ভাগ্য, ভবিষ্যৎ এইসব কথা নিয়ে মেতেছিলাম। একে অন্যজনকে সৌভাগ্যের চিহ্ন দেখাতে ব্যস্ত। হঠাৎ শিবানী বলল, তার বুকে নীল শিরার একটা ক্রস আছে। আমি বললাম, তাহলে সে মস্ত পুণ্যবতী বলে আমি হাসছিলাম। এরকম যে হয় না, হতে পারে না, তা আমি জানতাম। আমার হাসি দেখে শিবানী বুঝতে পারলো আমি তাকে অবিশ্বাস করছি। সে বলল, হাসছো কেন? বিশ্বাস হচ্ছে না? আমি মাথা নাড়লাম, বললাম, তুমি কি যিশু? শিবানীর অভিমানে লাগলো, বলল, আহা, যিশু না হলে বুঝি কিছু থাকতে পারে না? আমি তাকে আরো রাগিয়ে দিয়ে বললাম, যার কোথাও পাপ নেই তার থাকতেই পারে, মানুষের নয়। যিশুর মতন তুমি মরতে পারবে? শিবানী কি ভাবলো জানি না। হঠাৎ সে তার বুকের জামার উপরের বোতাম খুলে জামা অনেকটা সরিয়ে আমায় বলল, আলো এনে দেখো। আমি দেখলাম। কি দেখলাম, কি দেখলাম তা তোমাদের কাছে বলে লাভ নেই, বুঝতেই পারছো। তবে শিবানীর বুকে শিরা ছিল নীলচে রঙের। সেটা ক্রস কিনা আমি দেখিনি, আমি অন্য জিনিস দেখছিলাম। আজ আমার স্বীকার করতে তার কোনো দোষ নেই। সেই বয়সে শিবানী সেই ইনোসেন্স ছিল, আর আমার হাতে সেটা মরে গেল। কমলেন্দু নীরব হলো। তাকে খুব অন্যমনস্ক আর অপরাধীর মতনই দেখাচ্ছিল। নদীর চরের ওপারে রোদ সরে যাচ্ছে, তাপ অনেকটাই কমে আসছে। কোথাও একটা কাক ডাকছিল, গাছের পাতায় বাতাসের সরসর শব্দ হচ্ছিল। কেমন যেন একটা নির্ঝুম ভাব। আমরা তিন বন্ধুই নিঃশ্বাস ফেললাম। কমলেন্দু রুমালে মুখ মুছে নিল। অনাদি এবার আমার দিকে তাকালো। তাহলে শিশির, এবার তোমার যা বলার। আমার বলার পালা কমলেন্দুর পর। শিবানীর জীবনে আমি দ্বিতীয় প্রেমিক, তার যৌবনের প্রেমিক। আমারও তখন যৌবন।
আমাদের তখনকার ঘনিষ্ঠতার কথা কমলেন্দুর অজানা নয়। ওরা যা জানে না, ওদের কাছ থেকে যা আমি গোপন করে রেখেছিলাম, এবার তা বলার জন্য তৈরি হলাম। কুলঝোপের মাথা ডিঙিয়ে অপরাহ্নের রোদ আর নদী দেখতে দেখতে আমি গলা পরিষ্কার করে নিয়ে বললাম, আমি খুব সংক্ষেপেই সারতে চাই। শুনি। বলছি, তোমাদের কাছে কোনো ভূমিকার দরকার নেই, তবে তোমাদের জানা দরকার যে 3-4 বছর শিবানীর সঙ্গে আমার খুব মাখামাখি ছিল। এটা তার শেষের দিকের ঘটনা। শিবানীর বাবা তখন মারা গেছেন। লতিকা কাকিমারা তাদের নতুন বাড়িতে থাকেন। আমি আবার ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিস শেষ করে হাউসের চার্জে রয়েছি। শিবানীর সঙ্গে আমার সম্পর্কটা তখন এমন অবস্থায় রয়েছে, তোমরাও ভাবতে যে আমি তাকে বিয়ে করব, লতিকা কাকিমাও ভাবতেন। শিবানীরও তাতে সন্দেহ ছিল না। সন্ধেবেলা ওদের বাড়ি গিয়ে আমাকে তখন বাইরে বারান্দায় অপেক্ষা করতে হতো না। সোজা ড্রয়িং রুমের পর্দা সরিয়ে বাঁদিকের দরজা দিয়ে শিবানীর শোয়ার ঘরে চলে যেতে পারতাম। গল্প গুজব, গান বাজনা, খাওয়া দাওয়া সেরে যখন বাড়ি ফিরতাম তখন রাত হয়ে যেত। শিবানী আমায় ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে যেত, আর রোজই ফেরার সময় ফটকের করবি ঝোপের আড়ালে দাঁড়িয়ে সে আমায় চুমু খেত। শিবানীকে যে খুব দেখতে সুন্দর ছিল তা আমার কখনোই মনে হয়। তার গায়ের রং, চোখ মুখের ছাঁদ আমার পছন্দ ছিল না, কিন্তু তার শরীর আমার ভীষণ পছন্দ ছিল। তাদের বাড়ির আবহাওয়ার মধ্যে যে স্বাধীনতা, সপ্রতিভ ভাব, খোলামেলা আচরণ ছিল, সেটা আমার খুব পছন্দ ছিল। নতুন ধরনের রুচি, পরিচ্ছন্নতা, বেশবাসের সৌন্দর্য, এসবের জন্য শিবানীর তখনকার শরীরের জন্য তাকে আমার ভালো লাগতো। শিবানীর সেই যৌবন বয়সে তোমরা জানো, মনে হতো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ফেটে পড়ছে। একদিন, সেটা শীতকাল, লতিকা কাকিমা তাদের মহিলা সমিতির মিটিংয়ে গিয়েছিলেন। বাড়িতে ঝি আর চাকর ছিল। ঝিটার ঠান্ডা লেগে অসুখ করেছে, সে শুয়ে আছে। শিবানী শোয়ার ঘরে বসে আমরা গল্প করছিলাম। জানুয়ারি মাস, প্রচণ্ড শীত। ঘরে জানলা টানলা সবই বন্ধ ছিল। সাধারণ একটা কথা নিয়ে আমরা দুজনেই হাসছিলাম। হাসতে হাসতে শিবানী বিছানায় গিয়ে লুটিয়ে পড়ল। সে এমনভাবে লুটিয়ে পড়েছিল যে তার একটা হাত মাথার ওপর দিয়ে বালিশে পড়েছে, আর অন্য হাতটা কোমরের কাছে বিছানার কাছে অলসভাবে পড়ে রয়েছে। তার মুখটা সিলিংয়ের দিকে। মাথার ওপরে হাত থাকার জন্য তার বুকের একটা পাশ আরও স্ফীত হয়ে উঠেছে। শিবানীর কোমরের তলা থেকে পা পর্যন্ত বিছানা থেকে মাটিতে ধনুকের মতন বেঁকে, কিংবা বলা ভালো ঢেউয়ের মতো ভেঙে পড়েছে। বিছানার ওপর সজনিটা ছিল কালচে লাল, তাতে গোলাপের মতন নকশা। শিবানীর পরনের শাড়িটা ছিল সিল্কের, তার রং ছিল সাদাটে। ওর ভাঙা শরীরের বা আছড়ে পড়া শরীরের দিকে তাকিয়ে আমার আত্মসংযম নষ্ট হয়ে গেল। ঘরের বাতি নিভিয়ে দিয়ে আমি যখন তার গায়ের পাশে, সে আমায় যেন কেমন ফিসফিসে গলায় গরম নিঃশ্বাসের সঙ্গে জিজ্ঞাসা করল, তুমি আমার মাকে সবটা কবে বলবে? আমি তখন যে কোনো রকমের ধাপ্পা দিতে রাজি। বললাম, কালই বলবো, কাল পরশুর মধ্যেই বলবো। শিবানী যেন অন্ধকারের মধ্যে সুখে, আনন্দে, উত্তাপে সর্বাঙ্গে গলে যেতে শুরু করলো। সে কতবার করে বলল, আমি তোমায় ভালোবাসি। আমিও যে কতবার বললাম আমি তাকে ভালোবাসি। তারপর ঘরের বাতি জ্বালা হয়ে গেলে শিবানীর ময়লা রং, ছোট্ট কপাল, মোটা নাক, সামনের বড় বড় দাঁত, পুরো ঠোঁটের দিকে তাকিয়ে মুখ নিচু করে পালিয়ে এলাম। তারপর থেকেই আমি পালিয়েছি। আমি থেমে গেলাম। আমার গলার কাছে একটা শীষের ডেলা জমে গিয়েছে, চোখ ফেটে যাচ্ছিল। কি যে অনুশোচনা আজ, কেমন করে বলবো। নদীর ওপারে বনের মাথায় রোদ চলে গেছে, ছায়া পড়ে গেছে নদীর চর জুড়ে। ফাল্গুনের বাতাস দিচ্ছিল, ঝাঁক বেঁধে পাখিরা উড়ে আসতে শুরু করেছে। সমস্ত জায়গাটা অপরাহ্নের বিষণ্ণতায় ক্রমশই মলিন হয়ে আসছে। আবার আমাদের 3 বন্ধুর একসাথে দীর্ঘ নিঃশ্বাস পড়ল। আমরা সিগারেটের প্যাকেট বার করলাম, মুখ মুছলাম কোঁচায়, 3 জনের সিগারেট ধরিয়ে নিলাম।
এবার অনাদির পালা, শিবানীর জীবনের তৃতীয় প্রেমিক। অনাদির দিকে তাকালাম আমরা। অনাদি প্রায় আধখানা সিগারেট শেষ করলো, কোনোই কথা বলল না। শেষে মাটির দিকে তাকিয়ে বলতে শুরু করলো, শিবানীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা যখন হয়েছে তখন আমরা কেউ বাচ্চা নই। আমার বয়স 33 পেরিয়ে গেছিল, আর শিবানী প্রায় 30। লতিকা মাসিমা তখন আর ঠিক বেঁচে থাকার অবস্থায় নেই, সেই আর্থ্রাইটিসের অসুখে পঙ্গু, শয্যাশায়ী। আমি ব্যাংকে অ্যাকাউন্টেন্ট হয়েছি নতুন। তোমরা ভাই জানো, মহেশ্বরী আর যখন কন্ট্রাক্টরি ব্যবসায় নামলো তখন আমি তার পেছনে ছিলাম। তার সঙ্গে আমার ভেতরে ভেতরে কথা ছিল, তার লাভের একটা পার্সেন্টেজ আমায় দেবে। আমি ব্যাংকে তার সব রকম সুবিধা করে দেবো সেরকমটাই কথা দিয়েছিলাম। প্রথম মহেশ্বরীর কাছ থেকে বেমক্কা 200-400 টাকা পেতাম। ব্যাংকে আমি তার সুবিধা টুবিধা মাত্র বাড়াতে লাগলাম। মামা ম্যানেজার, যদিও নিজের মামা নয়। মামাকে আমি নানাভাবে ইনফ্লুয়েন্স করতাম, কিন্তু মহেশ্বরী শেষে আমাকে ডুবিয়ে দিল। বিশ্রী এক অবস্থায় পড়লাম। ব্যাপারটা এমন ঘোরালো হয়ে দাঁড়ালো যে আমার পক্ষে কোথাও আর আইনের ফাঁক থাকলো না। শিবানীর সঙ্গে তখন আমার মেলামেশা। সত্যি কথা বলতে কি, তখন আমার এমন কাউকে দরকার যে আমায় অর্থ সাহায্য করতে পারবে। অন্তত একটা জমিন থাকলে আমার পক্ষে সুবিধা হয়। শিবানীদের নিজেদের বাড়ি, ঘর, জমি সব লতিকা মাসিমার। আমি তাকে মাসিমাই বলতাম। কিছু টাকা এবং অলংকার ছিল। নিজেকে বাঁচানোর জন্য শিবানীদের শরণাপন্ন হওয়ার কথা আমি ভেবেছিলাম। লতিকা মাসিমা মারা গেলে সমস্ত সম্পত্তি শিবানীর হবে। তাছাড়া লতিকা মাসিমা বেঁচে থাকতেও যদি শিবানীর সঙ্গে আমার তেমন একটা সম্পর্ক দেখতে পান, তিনি আমাকে বিপদ থেকে পরিত্রাণ করতে পারেন। বেশি বলে লাভ নেই, আমি শিবানীর সঙ্গে যে ধরনের সম্পর্ক পাতালাম তাতে মনে হবে আমরা যেন স্বামী স্ত্রী। আমি শিবানীর অঙ্গ স্পর্শ করিনি কোনোদিন, মানে সেভাবে নয়। আমার তাতে আগ্রহ ছিল না। অথচ আমি শিবানীদের বাড়িতে সারা দিনও থেকেছি। তাদের বাড়িতে থেকেছি, খেয়েছি, বিছানায় শুয়েছি, লতিকা মাসিমার জন্য ডাক্তার, ওষুধপত্রের ব্যবস্থা করেছি। শিবানীও তাদের সংসারে তদারকি করেছি, সব। আমার উপর লতিকা মাসিমার সুনজর পড়ল। শিবানী প্রথম আমায় নিয়ে কি ভাবতো জানি না। পরে সেও আমার উপর নির্ভর ও বিশ্বাস করতে লাগলো। তখন চাকরিতে আমার গণ্ডগোল বেঁধে গেছে। মামার জোরে তখনও জেলে যায়নি মাত্র, কিন্তু মহেশ্বরীকে মামলায় জড়িয়ে পড়তে হয়েছে। শরীর খারাপের অজুহাতে আমি ছুটি নিয়েছি পুজোর মুখে। আমার বাড়ি বলতে এক মা, বাড়ির সঙ্গে সম্পর্ক প্রায় তুলেই দিয়েছিলাম। ছুটি নিয়ে শিবানীদের বাড়িতে পড়ে আছি। দুশ্চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই, চোখ মুখ শুকিয়ে হলুদ হয়ে গেছে। এমন সময় একদিন বিকেল থেকে লতিকা মাসির খুব বাড়াবাড়ি অবস্থা। সন্ধ্যের পর লতিকা মাসির অবস্থা যখন একটু ভালো হলো, আমি তখন বাইরে শিবানীদের বাড়ির বাগানে একা একা ঘুরে বেড়াচ্ছিলাম অন্ধকারে। এমন সময় শিবানী পাশে এসে দাঁড়ালো। 2-4টে কথা বলার পর সে বলল, আমি আর কতদিন এভাবে দুশ্চিন্তা আর দুর্ভাবনা নিয়ে বসে থাকবো বলো তো? আমি তখন জামিন আর টাকার কথা বললাম। শিবানী কিছু না ভেবেই বলল, লতিকা মাসির কাছে সব বলবে। আমরা দুজনেই তখন একটা শিউলি গাছের তলায় দাঁড়িয়েছিলাম। অনেকদিন পর হঠাৎ আমার নাকে শিউলি ফুলের গন্ধ লাগলো। আমি শিবানীর হাত টেনে কৃতজ্ঞতা কেঁদে ফেলেছিলাম সেদিন। আমার সেই কান্নাটা কুকুরের মতন ছিল। শিবানী আমায় সান্ত্বনা দিল, বলল, এই ঘর বাড়ি, টাকা, এই সবই মা আমার ভবিষ্যৎ ভেবে রেখেছে। যার কাছে আমার আশ্রয় জুটবে, এই সবই তার। তুমি তো এই সবই তোমার নিজের ভাবতে পারো। আমি সে রাত্রে অনেকটা নিশ্চিন্ত হলাম। লতিকা মাসিমা আমার তরফে জামিনে দাঁড়ালেন। কিছু টাকাও আমাকে তিনি দিয়েছিলেন। শেষ পর্যন্ত মহেশ্বরী মামলায় এমন এক অবস্থায় পড়ল যে তাকে সরিয়ে রাখা টাকা বের করে দিতে হলো। আমার গণ্ডগোলটাও মিটে গেল। অবশ্য লতিকা মাসি আরও কয়েক মাস বেঁচেছিলেন, কিন্তু শিবানী ভবিষ্যতের জন্য আমার উপর নির্ভর হতে চেয়েছিল। সে ভার আমি নিইনি, তাকে আশ্রয়ও দিইনি। শিবানীকে ঠিক বিয়ে করার মতন মেয়ে আমার কোনোদিন মনে হয়নি। অনাদি চুপ করল। আমরা চুপচাপ।
কেমন যেন অসাড় হয়ে গেছি। একটা সাদা ধপধপে বক নদীর ওপর দিয়ে কোথুলির সীমানা পেরিয়ে কোথায় যেন চলে গেল। নীরবতা ভেঙে কমলেন্দু বলল, লতিকা কাকিমার টাকাটা তুমি ফেরত দাওনি? পরে মাসিমা মারা যাওয়ার পর কিছুটা শিবানীকে ফেরত দিতে গেছিলাম, ও নেয়নি। আর কোনো কথা হলো না। আমরা 3 বিগত যৌবন বন্ধু, শিবানীর 3 প্রেমিক পুরুষ নীরবে বসে থাকলাম। কেউ কারোর দিকে তাকালাম না। বসে বসে কখন যেন দেখলাম আকাশ, বন, নদী জুড়ে আসন্ন সন্ধ্যার ছায়া। আমাদের চারপাশে সে শীষের মতো ছায়া ক্রমশই জমতে লাগলো। হঠাৎ শুনলাম আমাদের নাম ধরে কেউ যেন ডাকছে। দাহ শেষ, চিতা ধুয়ে দেওয়া হচ্ছে। ছেলেগুলো জল ঢালা ফুরোলো। এবার নদী থেকে মাটির কলসিতে জল ভরে এনে কমলেন্দু শিবানীর ভিজে চিতায় ঢেলে দিল। তারপর আমি কমলেন্দুর হাত থেকে কলসি নিয়ে নদী থেকে জল ভরে আনলাম। এনে শিবানীর চিতায় তার নিশ্চিহ্ন শরীরের ছাইয়ের রাশিতে জল ঢাললাম। তারপর অনাদি জল ঢেল। শেষে ভুবন। কলসিটা ভেঙে দিয়ে ভুবন ফিরল। আমরা কেউ আর পিছে ফিরে তাকাবো না। আমরা এগিয়ে চলেছি। ওরা পুরুত মশাই আর ছেলেরা আমাদের আগে আগে গরুর গাড়িতে চলছে। চাকার করুণ শব্দ। আমরা 4 বন্ধু পাশাপাশি। ভুবনকে আমাদের পাশে পাশে হেঁটে যেতে দেখে আমাদের অস্বস্তি হচ্ছিল। ও বড় ক্লান্ত, অবসন্ন। মনে হলো যেন ঠিকমতো পা ফেলতে পারছে না। আমরা তাকে গরুর গাড়ির ওপর বসিয়ে দিলাম জোর করে। সে আমাদের দিকে মুখ করে গরুর গাড়িতে বসে থাকলো উদাস দৃষ্টিতে। এমন সময় চাঁদ উঠে গেল। শুক্লপক্ষ, আজ বুঝি ত্রয়োদশী। নদীর পেছনে দুপাশের জঙ্গল গোটানো পাখার মতো দুপাশে নেমে গেছে। সামনে উঁচু নিচু কাঁচা রাস্তা। জ্যোৎস্না ধরেছে বনে। ঝিল্লির বন ঘন হয়ে এলো। ফাল্গুনের বাতাস বইছে। গরুর গাড়ির চিকন করুণ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আর আমাদের পায়ের শব্দ, মাথার ওপরে চাঁদ। যেতে যেতে কমলেন্দু হঠাৎ বলল ভারী গলায়, শিবানীর চিতায় জল ঢালার সময় কেমন যেন কান্না এসে গিয়েছিল। বেচারি। ভাই, আমি আজ তার কাছে তার চিতায় জল দেওয়ার সময় মনে মনে ক্ষমা চেয়েছি। অনাদি যে কাঁদছিল আমরা তা খেয়াল করিনি। সে ছেলে মানুষের মতো মুখে কান্না ও লালা জড়িয়ে বলল, আমিও। চাঁদের আলোয় আমরা 3 ঘনিষ্ঠ বন্ধু, 3 প্রেমিক চলেছি। আমাদের সামনে ভুবন, পিছনে শ্মশান, আর সেখানে শিবানীর ধুয়ে যাওয়া চিতা। যেতে যেতে ভুবনের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, আমরা 3 জনে 3 প্রেমিক শিবানীর নিষ্পাপতা, কৌমার্য, নির্ভরতা তো হরণ করে নিয়েছিলাম। নিয়ে তাকে প্রত্যাখ্যান করেছি। কিন্তু তারপরেও আর কি অবশিষ্ট ছিল শিবানীর? যা ভুবন পেয়েছে? কি পেয়েছে ভুবন যার জন্য তার এত ব্যথা? চাঁদের আলোয় ভুবনকে কেমন যেন দেখাচ্ছিল। তার চারপাশে নিবিড় নীলাভ, স্তব্ধ, মগ্ন যে চরাচর, তা ক্রমশই যেন ব্যাপ্ত, বিস্তৃত হয়ে এক অলৌকিক বিষণ্ণ ভুবন সৃষ্টি করছিল। এ যেন আমাদের ভুবন নয়, অথচ আমাদেরই ভুবন।
আমার মতে মানুষের জীবনে সবথেকে মূল্যবান জিনিসটা হলো সময়। এই সময় এমন এক ধরনের শক্তি যাকে জয় করা প্রায় অসম্ভব। আমি আপনি কেউই পারবো না এই সময়কে ধরে রাখতে বা এই সময়কে জয় করতে। তবে হ্যাঁ, এই শক্তির বিপরীতে যদি কোনো অন্য আরও বেশি শক্তিশালী জিনিসকে আমরা দাঁড় করাতে পারি, তাহলে তাকে জয় না করলেও হয়তো তাকে বুঝিয়ে দেওয়া সম্ভব যে তার থেকেও শক্তিশালী কিছু আছে। ভালোবাসা, একদম তাই। ভালোবাসা এমন এক ধরনের শক্তি যা পারে একমাত্র সময়কেও হারাতে। একমাত্র এই ভালোবাসাই এমন এক ধরনের শক্তি যা আপনার মধ্যে বেঁচে থাকবে আপনার বয়স, সময় সব কিছুর ঊর্ধ্বে গিয়ে। এই ভালোবাসা এমন এক ধরনের শক্তি যা আপনাকে রোজ নতুন করে বাঁচার আশ্বাস দেবে। শুনছিলেন আজকের গল্প বিমল করের লেখা আমরা তিন প্রেমিক ও ভুবন। আজ গল্প পাঠে এবং শিশিরের চরিত্রে সুমন, কমলেন্দুর চরিত্রে শুভম, অনাদির চরিত্রে আমি রেজ, শিবানীর চরিত্রে নেহা এবং ভুবনের চরিত্রে অরিজিৎ। আজ গল্প সঞ্চালনায় সুমন, গল্পের সাউন্ড, মাস্টার মিক্সিং এবং বিজিএমে অরিজিৎ ও রেজ, গল্পের পোস্টার ডিজাইনিংয়ে রেজ এবং টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ। শেষ হলো আজকের পরিবেশনা। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইমেল আইডিতে অথবা আমাদের কমেন্ট বক্সে। আজকের মতন এখানেই শেষ। আপনারা ভালো থাকুন এবং ভালোবাসুন। দেখা হচ্ছে পরের সপ্তাহে।